প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি এখন মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের কুমিল্লা বোর্ডে আসা 2019 সালের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে চাই। প্রথমেই আমরা ক নাম্বার প্রশ্ন পড়ি। শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় শিশির পড়ে সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। আমরা নিশ্চয়ই জানি যে শীতকালে শিশির পড়ে কিন্তু গরমকালে শিশির পড়ে না। আমরা এটুকু অন্তত বুঝতে পারলাম যে শীতকালে তাপমাত্রা কম, গ্রীষ্মকালে বা গরমকালে তাপমাত্রা বেশি থাকে। অর্থাৎ তাপমাত্রা কম থাকলে শিশির পড়ে, তাপমাত্রা বেশি থাকলে শিশির পড়ে না। 1 মাসের জন্য আমরা এক লাইন লিখলেই হবে, কিন্তু আমরা বোঝার জন্য একটু বেশি বলবো। আমরা এখানে দেখাইছি যে কথার কথা, আজকে আমি শিলং শহরে আছি এবং আমার শিলং শহরের তাপমাত্রা 35°C এবং বাতাসের মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ 70 কেজি, কিন্তু শিশির পড়তেছে না, কারণ আজকে গরমকাল। আমরা তাপমাত্রা কমিয়ে যদি করি 30°C, বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ ওই 70 কেজি, তাও আমাদের শিশির পড়বে না। জাস্ট বোঝানোর জন্য আমি ধরে নিচ্ছি। যদি আমি বাতাসের তাপমাত্রা আরও কমাই 20°C করি, বাতাসের মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ 70 কেজি থাকবে, কিন্তু তাও শিশির পড়তেছে না। কথার কথা, আমি তাপমাত্রা কমিয়ে করলাম 12°C, কিন্তু বাতাসের মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ 70 কেজি, শিশির পড়তেছে। তাহলে এই 12°C তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। এর চেয়েও যদি তাপমাত্রা আরও কমায় দিই, যেমন 10°C করলাম, বাতাসের মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ 70 কেজি থাকবে, এখানে কিন্তু শিশির পড়বে, কিন্তু 10°C আমরা শিশিরাঙ্ক বলবো না। আমরা বাতাসের তাপমাত্রা আরও কমালাম, 8°C করলাম, বাতাসের মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ 70 কেজি থাকবে এবং এখানে আরও বেশি শিশির পড়বে, কিন্তু 8°C 10°C শিশিরাঙ্ক বলা হয় না। কিন্তু 12°C শিশিরাঙ্ক বলা হয়। যে তাপমাত্রা সবচেয়ে বেশি কিন্তু শিশির পড়ে, 12°C তাপমাত্রা হলো 10°C থেকে বেশি, 8°C থেকে বেশি, এবং 12°C তাপমাত্রায় শিশির পড়া শুরু হয়। এই জন্য 12°C তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। আমরা লিখে দেব যে যে তাপমাত্রায় শিশির পড়ে সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। আমি লিখে দিয়েছি যে যে তাপমাত্রায় শিশির পড়ে সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। আমরা এখন খ নম্বর প্রশ্নের উত্তর দেখতে চাই। আমরা এখন খ নম্বর প্রশ্ন পড়ি। তরলের ঘনত্বের সাথে স্পর্শকোণের সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা নিশ্চয়ই জানি পানি যদি কাঁচের উপর রাখা হয় তাহলে তার স্পর্শকোণ হয় 0°, এবং পারদ যদি কাঁচের উপর রাখা হয় তাহলে তার স্পর্শকোণ হয় 135°। অর্থাৎ পানির স্পর্শকোণ কম 0°, পারদের স্পর্শকোণ বেশি 135°। এবং আমরা জানি পানির ঘনত্ব কম, পারদের ঘনত্ব বেশি, অর্থাৎ ঘনত্ব বেশি হলে স্পর্শকোণ বেশি হয়। পারদের ঘনত্ব বেশি, পারদের স্পর্শকোণ বেশি। পানির ঘনত্ব কম, পানির স্পর্শকোণ কম। সুতরাং তরলের ঘনত্ব বৃদ্ধি পেলে তরলের স্পর্শকোণ বৃদ্ধি পায়। আমি নিশ্চয়ই দেখাবো, একে দেখাবো যে স্পর্শকোণ কীভাবে আঁকাইতে হয়। এবং আমি এইখানে দেখাইছি যে পানি যদি কাঁচের উপর রাখা হয়, তাহলে পানি যদি কাঁচের উপর রাখা হয়, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে স্পর্শক। পানি যদি কাঁচের উপর রাখা হয় তাহলে পানির সাথে আমরা স্পর্শক আঁকাইছি, সেই স্পর্শক এবং কাঁচের মধ্যবর্তী যে কোণ সেটা হলো থিটা, সেটা হলো 0°, এবং পানির মধ্যে যে কোণ সেইটা, এইটা না। পানির ভিতর দিয়ে যে কোণ সেটা হচ্ছে স্পর্শকোণ। বাস্তবিক পানি একটু উঁচা হয় না, সুতরাং পানির ক্ষেত্রে স্পর্শকোণ হয় 0°, কাঁচের সাথে একদম মিশে যায়। এবং বাস্তবিক আমরা যদি কাঁচের উপরে পারদ রাখি তাহলে পারদটা এভাবে গোলমোলা হয়ে থাকে, এইভাবে থাকে। এবং এখানে স্পর্শক আঁকাইলে এবং পারদের মধ্যে দিয়ে এবং পারদের সাথে স্পর্শকের সাথে এবং কাঁচের সাথে যে কোণ সেটা 135° হয়, এবং এই কোণটা না, কিন্তু পারদের ভিতর দিয়ে যে কোণ সেইটা, তাহলে 135° নিশ্চয়ই 0° থেকে বেশি। এবং পারদের যে স্পর্শকোণ সেটা হচ্ছে 135°, পানির যে স্পর্শকোণ সেটা 0°, এবং 135° 0° থেকে বেশি, সুতরাং পারদের স্পর্শকোণ পানির স্পর্শকোণের থেকে বেশি। সুতরাং পারদের ঘনত্ব যেহেতু পানির ঘনত্ব থেকে বেশি, সুতরাং আমরা বলতে পারি যে তরলের ঘনত্ব বৃদ্ধি পেলে স্পর্শকোণ বৃদ্ধি পায়। আমরা 1 মাসের জন্য এক লাইন আমরা একটুখানি লিখবো আর কি, 2 মাস আমি লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিয়েছি তরলের ঘনত্ব বাড়লে স্পর্শকোণ বাড়ে। আমরা এখন গ নাম্বার প্রশ্ন পড়ি। খনির গভীরে দোলকটির দোলনকাল নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের
উদ্দীপকটা পড়তে হবে। 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ বিশিষ্ট, এটা হলো বড় ছোট হাতের জি। আমি পৃথিবীর পৃষ্ঠকে এ বিন্দু দ্বারা প্রকাশ করব, সুতরাং এটা জি এ দ্বারা লিখলাম। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ছোট হাতের জি সমান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনো স্থান হতে আবির একটি খনির গভীরে ও একটি পাহাড়ের চূড়ায় একটি সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক মানে কি? সেকেন্ড সেকেন্ড দোলক মানে হচ্ছে বড় হাতের টি হলো পর্যায়কাল বা দোলনকাল, এটা হবে 2 সেকেন্ড। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যখন সরলদোলকটা থাকবে তখন তার দোলনকাল হবে 2 সেকেন্ড। অর্থাৎ সরলদোলকটা ববটা এদিকে যাবে সময় লাগবে 1 সেকেন্ড, আবার এদিকে আসবে সময় লাগবে 1 সেকেন্ড। আমরা ছোটোবেলায় দেখেছি মসজিদে বড় দেয়াল ঘড়ি ছিল এবং সেই দেয়াল ঘড়ির নিচে একটা সরলদোলক থাকতো, সেই সরলদোলকটা টিক শব্দ করতো, এদিকে যাইতো একটা টিক শব্দ করতো এবং 1 সেকেন্ড সময় লাগতো, এবং সরলদোলকের ববটা এইদিকে আসতো তখন আরেকবার 1 সেকেন্ড সময় লাগলো এবং একটা টিক শব্দ করতো। সরলদোলকটা যখন পৃথিবীর পৃষ্ঠে থাকবে তখন তার দোলনকাল হবে 2 সেকেন্ড। কিন্তু এটা যখন আমরা খনির গভীরে নিয়ে যাব তখন এর দোলনকাল বৃদ্ধি পাবে। যখন এই সরলদোলককে আমরা পাহাড়ের উপরে নিয়ে যাব তখন এই সরলদোলকের দোলনকাল বৃদ্ধি পাবে। কীভাবে বের করা লাগে আমি সব দেখাবো। উভয় স্থানে দোলকটি ঘন্টায়, ঘন্টায় মানে কি? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। অর্থাৎ সরলদোলক যখন পৃথিবীর পৃষ্ঠে থাকবে তখন সে 3600 সেকেন্ডে 3600টা টিক দেবে। সরলদোলক একবার ববটা এদিকে যাবে, 1 সেকেন্ড সময় লাগবে, একটা টিক শব্দ করবে, টিক বলে একটা শব্দ করবে। সরলদোলকের ববটা এদিকে আসবে, একটা 1 সেকেন্ড সময় লাগবে এবং একটা টিক শব্দ করবে। দোলনকাল হচ্ছে যাবে এবং আসবে, মোট যে সময় সেটা হলো দোলনকাল, সেটা হলো 2 সেকেন্ড। অর্থাৎ সরলদোলকটা যখন পৃথিবীর পৃষ্ঠে থাকবে তখন সে 3600 সেকেন্ডে 3600টা টিক শব্দ করবে। কিন্তু যখন আমি সরলদোলকে খনির গভীরে নিয়ে যাব তখন সে 30 সেকেন্ড কম দেবে। এই যে 30 সেকেন্ড, 30 সেকেন্ড ধীরে চলে, অর্থাৎ 30টা টিক কম দেবে। খনির ভিতরে যখন সরলদোলককে নিয়ে যাব তখন সেই সরলদোলক 30টা টিক কম দেবে, এবং এই সরলদোলককে আমি যখন পাহাড়ের উপরে নিয়ে যাব তখন এই সরলদোলক 30টা টিক কম দেবে, এবং 2টা টিক দিতে যে সময় লাগে সেটাই হলো দোলনকাল। যাবে একটা টিক শব্দ হবে, আসবে একটা টিক শব্দ হবে, এই 2টা টিক দিতে যে সময় লাগে সেইটা হলো দোলনকাল। আমি খনির গভীরে আমি বলবো 30টা টিক কম দেয়, অর্থাৎ 3600টা টিক দেয় যখন সরলদোলক পৃথিবীর পৃষ্ঠে থাকে, এবং যখন সরলদোলক খনির গভীরে নিয়ে যাব তখন সে 30টা টিক কম দেয়। অর্থাৎ 3600 বিয়োগ 30 সমান 35, 70টা টিক দিতে আমার সরলদোলকের সময় লাগে 3600 সেকেন্ড। তাহলে 2টা টিক দিতে যে সময় লাগে সেটা আমরা বের করে, আমি সব বের করে দেখাবো যে দোলনকাল আসলে 2 সেকেন্ডের একটু বেশি হয়। আবিরের বন্ধু জিসান বলল এই তথ্যাবলী হতে পাহাড়টির উচ্চতা নির্ণয় করা সম্ভব। আসলে নির্ণয় করা সম্ভব, এটা ঘয়ের অ্যান্সার, আমি সেটা দেখাবো। পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ বলতের আর সমান 6.4 গুণ 10⁶ মিটার, এটা আমি দেখাচ্ছি। এইখানে আমরা এই বৃত্ত দিয়ে বুঝাইছি পৃথিবী, আর ও হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এখানে এ বিন্দু হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের উপর অবস্থিত একটা বিন্দু, আর এটা হচ্ছে সরলদোলক। সরলদোলকের ও হচ্ছে ঝুলন বিন্দু। ও বিন্দু থেকে আমরা একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, এবং এটা হচ্ছে বব। এই বব এক্স থেকে জেড বিন্দুতে যাইতে এই ববটা এক্স থেকে জেডে যেতে লাগে 1 সেকেন্ড যখন সেটা পৃথিবীর পৃষ্ঠের উপরে থাকে, এবং জেড থেকে এক্সে আসতে সময় লাগে 1 সেকেন্ড। এবং এই সরলদোলকটা যখন এ বিন্দুতে থাকে তখন এই এক্স থেকে জেডে যেতে সময় লাগে 1 সেকেন্ড, জেড থেকে এক্সে আসতে সময় লাগে 1 সেকেন্ড, দোলনকাল হলো 2 সেকেন্ড। কিন্তু এই বিন্দুতে যখন আমার থাকে সরলদোলক তখন সে 3600 সেকেন্ডে 3600টা টিক দেয়, কিন্তু বি বিন্দুতে যখন সরলদোলক থাকে তখন বিষয়টা হচ্ছে যে 30টা টিক কম দেয়, অর্থাৎ 3600 থেকে 30 বিয়োগ করলে 3570টা টিক দেয়, সময় লাগে 3600 সেকেন্ড। এবং এখান থেকে 2টা টিকের যে সময়টা, আমরা নিশ্চয়ই সরলদোলক চিনি, এই 2টা টিক দিতে যে সময় লাগে বি বিন্দুতে সেটা আসলে 2 সেকেন্ডের একটু বেশি হয়, এবং সেটাই হলো খনির ভিতরে আমার সরলদোলকের দোলনকাল। এবং পাহাড়ের উপরে যে দোলনকাল আর খনির ভিতরে যে দোলনকাল দুটো সমান।
আমি দেখাচ্ছি, আঁকায় রেখেছি। আমরা এখানে দেখাচ্ছি যে খনির ভিতরে আসলে সৌরজগৎ যখন পৃথিবীর পৃষ্ঠে থাকে তখন সে 3600টা টিক দেয়, কিন্তু খনির গভীরে যদি যখন সৌরজগৎ চলে যায় তখন সে 30 সেকেন্ড হারায়, মানে 30টা টিক কম দেয়। এই জন্য আমরা 30 বিয়োগ করে দিয়েছি। 3600 বিয়োগ 30, এটা হবে 3570। এই 3570টা টিক দেয়, 3570টি টিক দিতে সময় লাগে 3600 সেকেন্ড। সুতরাং একটা টিক দিতে যে সময় লাগে সেটা হলো কম, এই জন্য ভাগ করে দিয়েছি 3600 ডিভাইড 3570। আর এখানে দুইটা টিক দিতে যে সময় লাগে সেটা বেশি, 2 দিয়ে গুণ করে দিয়েছি। এটাই হচ্ছে 2.01, 2.0168067713 সেকেন্ড, এটাই অ্যান্সার। আমরা এখন ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে চাই। আমরা এখন ঘ নাম্বার প্রশ্ন পড়ি। জিসানের উক্তির সঠিকতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো। জিসান বলছিল যে পাহাড়ের উচ্চতা, এই যে আবিরের বন্ধু জিসান বলল এই তথ্যাবলী হতে পাহাড়টির উচ্চতা নির্ণয় সম্ভব। হ্যাঁ, আসলেই পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব। আমি পাহাড়ের উচ্চতা নির্ণয় করে দেখাচ্ছি। আমরা এইখানে এই গোলক দিয়ে আমি বুঝেছি পৃথিবী, এই বৃত্তটা হচ্ছে পৃথিবী, ও হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা নিশ্চয়ই আর এর মান জানি, আর সমান 6.4 × 10⁶ মিটার, এবং বি হচ্ছে আমাদের খনির ভিতরে অবস্থিত একটা বিন্দু, এবং সি হচ্ছে পাহাড়ের উপরে অবস্থিত একটা বিন্দু। আমরা নিশ্চয়ই জানি যে এই বিন্দু হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের উপরে একটা বিন্দু, যেখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে, আমরা এ বিন্দুর জন্য জি এ লিখলাম 9.81 মিটার/সেকেন্ড স্কয়ার, এবং পৃথিবীর পৃষ্ঠের উপরে আমার সরলদোলকের যে দোলনকাল সেটা 2 সেকেন্ড, টি মানে দোলনকাল, আর এ মানে এই বিন্দুতে। আমরা গয়ে বের করেছিলাম যে বি বিন্দুতে যে দোলনকাল সেটা হচ্ছে এইটা 2.016806723723 সেকেন্ড, এটা কিন্তু আমরা বের করেছিলাম। এবং এটাই আসলে হবে সি বিন্দুতে, আমাদের এই যে এখানে সি বিন্দুতে, সি মানে পাহাড়ের উপর অবস্থিত একটা বিন্দু, সি বিন্দুতে যে দোলনকাল আর বি বিন্দুতে খনির ভিতরে যে দোলনকাল দুটো সমান। এটা আমরা এখন প্রথমে সি বিন্দুতে অভিকর্ষ স্তর আমরা বের করতে চাই। তার জন্য আমরা জানি যে এই সূত্র আমরা জানি যে টি সমান 2π√L/g। টি হলো সরলদোলকের দোলনকাল, 2π হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এল হচ্ছে আমাদের সরলদোলকের কার্যকরী দৈর্ঘ্য, আর জি হচ্ছে অভিকর্ষ স্তরণ। যেহেতু পৃথিবীর পৃষ্ঠের উপরে এজন্য জি এ, আর যেহেতু পৃথিবীর পৃষ্ঠের উপরে এজন্য টি এ, তাহলে আমরা জানি যে দোলনকাল টি এ এটা হচ্ছে 2 সেকেন্ড, এজন্য আমরা এখানে 2 সেকেন্ড লিখে দিলাম। আর পৃথিবীর পৃষ্ঠের উপরে অভিকর্ষ স্তরণ এটা হলো 9.81 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা লিখে দিলাম। আর পাহাড়ের উপরে সি বিন্দুতে, যেখানে এই যে সি বিন্দুতে টি সমান 2π√L/g। যখন টিসি হবে তখন জিসি হবে, টিসি যখন হবে তখন জিসি হবে, আগের মতোই। এখন আমরা যেহেতু পাহাড়ের উপরে দোলনকাল আর খনির ভিতরে দোলনকাল সমান, এই জন্য আমরা এই দোলনকালটা বসে দিলাম 2.01680673 আর জিসি। আমরা এখন 1 আর 2 যদি ভাগ করে দিই তাহলে যেটা হবে সেটা হলো এই 2 ভাগ এটা হবে, এবং এখানে যেটা কথা সেটা হচ্ছে এই যে 2π কাটা যাবে, আর এল কাটা যাবে, থাকবে হচ্ছে জিসি ডিভাইডেড 9.81। এটা স্কোয়ার করার পরে গুণ করে দিলে সি বিন্দুতে অর্থাৎ পাহাড়ের উপরে যে অভিকর্ষ স্তরণ সেটা আমরা পেয়ে গেলাম 9.647 মিটার/সেকেন্ড স্কোয়ার।
আমরা সিম্পল সূত্র টি সমান সরলদৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা সূত্র জানি টি সমান 2 পাই রুট ওভার এল ডিভাইডেড সি। সরলদৈর্ঘ্যের সূত্র হচ্ছে টি সমান 2 পাই রুট ওভার এল ডিভাইডেড সি, এল ডিভাইডেড জি। এখান থেকে যদি এ বিন্দুতে হয় তাহলে জি এ হবে, টি এ হবে, সি বিন্দুতে হলে টি সি হবে, জি সি হবে। এখান থেকে আমরা পাহাড়ের উপরে সি বিন্দুতে অভিকর্ষ জিসি এর মান আমরা বের করে ফেললাম। জিসি এর মান হলো 9.647 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের লাগবে উচ্চতা নির্ণয় করার জন্য। আমাদের আসলে কাজ হচ্ছে এই এ থেকে সি এর যে উচ্চতা অর্থাৎ এইচ, এই এইচটা আমরা নির্ণয় করব। আমরা নিশ্চয়ই জানি জি সমান জিএম ডিভাইডেড আর স্কোয়ার, সেইটা আমরা এখন প্রয়োগ করব। এখানে জি সমান জিএম ডিভাইডেড আর স্কোয়ার। এখানে যেহেতু পৃথিবীর পৃষ্ঠের উপরে জন্য জি এ লিখলাম, আর বড় হাতের ছোট হাতের জি এটা অভিকর্ষ স্তর, বড় হাতের জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর, আর বড় হাতের আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে পাহাড়ের উপরে অভিকর্ষ ত্বরণ হবে জিসি, ওটা সি বিন্দু। আর এখানে জিসি সমান জিএম ডিভাইডেড আর প্লাস এইচ তো হোল স্কয়ার হবে, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে সি বিন্দু ও থেকে সি এর যে দূরত্ব সেটা কিন্তু আর প্লাস এইচ, সেজন্য এখানে আর প্লাস এইচ তো হোল স্কয়ার হলো। আমি দেখাই, পৃথিবীর কেন্দ্র থেকে ও থেকে সি এর যে উচ্চ দূরত্ব এটুকু আর, আর এটুকু এইচ, তাহলে ও থেকে সি পর্যন্ত এটা আর প্লাস এইচ হবে। আর যদি পৃথিবীর পৃষ্ঠের উপর হয় তাহলে আর হবে। এখানে আমরা পৃথিবীর পৃষ্ঠের উপরে আমরা জি সমান জিএম ডিভাইড আর স্কোয়ার লিখলাম, কিন্তু পাহাড়ের উপরে তখন আমরা লিখলাম জি সমান জিএম ডিভাইড আর প্লাস এইচ তো হোল স্কোয়ার, আর প্লাস এইচ লিখতে হবে। 3 আর 4 যদি আমরা ভাগ করে দিই তাহলে জি এ ডিভাইডেড জিসি, আর এখানে এই জিএম আর জিএম কাটা যাবে, থাকবে হলো আর প্লাস এইচ তো হোল স্কোয়ার ডিভাইড আর স্কোয়ার। আর আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, সেটা আমরা বসাই দিচ্ছি 6.4 × 10⁶ মিটার, আমরা সেটা বসাইছি। এবং জি এ পৃথিবীর পৃষ্ঠের উপর অভিকর্ষ স্তর 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে পাহাড়ের উপরে চলে গেছি, তখন যে অভিকর্ষ স্তর আমরা একটু আগে বের করলাম 9.647, সেটা আমরা বসাই দিছি। এই যে এটা জিসি 9.647 বসায় দিলে, স্কোয়ার করলে, বর্গমূল করলে, তারপরে এইচ এর মান যেটা আসবে সেটা হলো এইটা 53,842 মিটার পাহাড়ের উচ্চতা। এটাই অ্যান্সার, 53,842 মিটার পাহাড়ের উচ্চতা। সুতরাং আমরা বলতে পারি পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ।